স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এতদিনের সব রহস্য ফাঁস করে দিলেন সাবেক সাংবিধানিক প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী বর্তমানেও যাকে প্রধানমন্ত্রী বলা যায়, শেখ হাসিনা। এক প্রকার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন শেখ হাসিনা। দর্শক, পাবলিক পারসেপশন, পিনাকি ভট্টাচার্যদের ন্যারেটিভ, এগুলো তো সত্য হচ্ছে, শেখ হাসিনা এগুলোকে রেটিফাই করছেন। হ্যাঁ, ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। তো দর্শক, শেখ হাসিনার একটা বক্তব্য অনলাইনে ভাইরাল হয়েছে। যদিও সেই বক্তব্যটা কিছু বিকৃত করা হয়েছে। বক্তব্যে শেখ হাসিনা একবারও বলেননি যে সালাউদ্দিন আহমেদ আমার কাছে ফোন দিয়ে আওয়ামী লীগের সমর্থন চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে গুজব ছড়াচ্ছেন যে সালাউদ্দিন আহমেদ নাকি শেখ হাসিনার কাছে ফোন দিয়ে আওয়ামী লীগের সমর্থন চেয়েছেন গত নির্বাচনে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে। না, শেখ হাসিনা নিজে এরকম কথা বলেননি যে সালাউদ্দিন আহমেদ আমার কাছে ফোন দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের নেতাদের কাছে ফোন দিয়েছে, তারা জামাত ঠেকাতে আওয়ামী লীগের সমর্থন চেয়েছে এবং আওয়ামী লীগের অনেকে বিএনপিকে ভোট দিয়েছে। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো যে বিএনপি যে আওয়ামী লীগের ভোটে ক্ষমতা এসেছে, এটা শেখ হাসিনা এবার সার্টিফাই করলেন, স্বীকার করলেন। এখানে শেখ হাসিনার সাক্ষী ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আওয়ামী লীগের অনেকে ভোট দিয়েছে, একটা বিষয় গেল। দ্বিতীয় হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ সরাসরি শেখ হাসিনার কাছে ফোন না দিলেও আওয়ামী লীগের লোকজনের কাছে ধর্ণা দিয়েছেন। বিশেষ করে এই যে ইয়াবা বদি, তার লোকজনের ভোট সালাউদ্দিন আহমেদ নিয়েছেন, এইটা ঠিক, এতে কোনো সন্দেহ নেই। তবে শেখ হাসিনা যে সিগনিফিকেন্ট বিষয়টা উত্থাপন করেছেন সালাউদ্দিন আহমেদকে নিয়ে, যে এই সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, এখানে আরো একটা বিষয় আছে যে শেখ হাসিনা কিছুদিন আগেও নিজেকে প্রধানমন্ত্রী বা ইত্যাদি ইত্যাদি বলতো, এখন আর এটা বলেন না। এখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলেন এবং মন্ত্রীদেরকে মন্ত্রী বলেন। এখন সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি নাকি গুম ছিলেন। মানে শেখ হাসিনার সরাসরি বলছেন যে তিনি গুম ছিলেন না, এর মানে এটা নাটক ছিল। যে গুম থাকলে, গুমের অনেক গল্প শোনানো হয়, তাহলে এইটা হয় কিভাবে, সেইটা হয় কিভাবে, গুম থাকলে কিভাবে ট্রাভেল পাস নিয়ে এসেছেন, এই প্রশ্নগুলো শেখ হাসিনা বলছেন। মানে শেখ হাসিনার বক্তব্যের সার কথা একটাই, যে শেখ হাসিনা সালাউদ্দিন আহমেদ গুম ছিলেন না, ওটা ছিল নাটক। আসলে কি তাহলে? এইটাই তো বাংলাদেশের মানুষ, এটাই তো বিশ্বাস করে যে গুম থাকলে তো ব্যারিস্টার আরমান আব্দুল্লাহ, আমান আজমি কিংবা ইলিয়াস আলীর মতো পরিণতি হওয়ার কথা। গুম থাকলে এইভাবে হয় কিভাবে? এবং শিলংয়ে যে বাসায় থাকতেন, গুম করে ওই বাসায় রাখা হয়। শেখ হাসিনা সেম প্রশ্ন তুলেছেন। এবং শেখ হাসিনা যেহেতু এগুলোর সাথে জড়িত, শেখ হাসিনা নিজে গুম করলে এখন এটা আলোচনার বিষয় আনতেন না। তাহলে এখানে কি হয়েছে? আসলে বাস্তব কথা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ যে বাসা থেকে, উত্তরার যে বাসা থেকে তাকে ধরা হয়েছিল, সেটা কিন্তু এসালমের একটা বাসা ছিল। সালাউদ্দিন আহমেদকে হয়তোবা ডিজিএফআই লোকজন বা গুম যারা করতো তারা ধরেছে, ধরার পরে ভারতে নিয়ে গিয়েছে, এতটুকু ঠিক। কিন্তু তারপরে সালাউদ্দিন নিজেই ভারতের সাথে একটা চুক্তিতে গিয়েছেন যে আমাকে যে উদ্দেশ্যে গুম করছেন, আমি ভারত বিরোধী, আমি জামাত সহনশীল, ভাই সমস্যা নাই, আপনারা যা বলবেন, আমি সারা জীবন আপনাদের গোলামি করব, দালালি করব, আমাকে গুম থেকে মুক্ত করে একটা উন্নত জীবন দেন, আপনাদের হয়ে কাজ করব। তারপর থেকে ভারতের সাথে এই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে সালাউদ্দিন আহমেদ হয়তো চলেছেন। তারপর থেকে এসালম সালাউদ্দিনের খরচ বহন করেছে এবং তাকে ট্রেনিং দিয়েছে এবং সেই ট্রেনিং অনুযায়ী এখন কাজ করছে। ঘটনা হয়তো ঘটেছে, এটা প্রথমে হয়তো বা ধরে নিয়েছিল, কিন্তু ধরার পরে এটা অনেকে আছে, যেমন অনেক নেতাদের, হাসিনার আমলে অনেক ইউটিউবারদেরকেও ধরা হতো, ধরার পরে কাউকে কাউকে বলতো যে এখন থেকে সরকার বিরোধী প্রচারণা চালাবি না, শেখ হাসিনার পক্ষে চালাবি, যদি রাজি হয় তাহলে খুব সহজে মুক্তি দিয়ে দিত, আর যদি এতে রাজি না হতো তাহলে নির্যাতন করতো এবং সহজে মুক্তি দিত না। এই কাজ করা হতো। এখন সালাউদ্দিন আহমেদ স্বীকার করে নিয়েছেন যে না, আমি আপনাদের কথা চলবো, এবং এখন চলছে।
সে ট্রেনিং অনুযায়ী ভারতে বসে যে ট্রেনিং নিয়েছে সেই ট্রেনিং অনুযায়ী কাজ করছে। তাহলে এই সালাউদ্দিন আহমেদকে যে অনেকে শিলং সালাউদ্দিন বলেন, এবং তিনি গুম হয়েছেন কিনা বা এটা কি পুরো নাটকীয়তা ছিল, আত্মগোপন, বা ভারত বাংলাদেশের যৌথ প্রজেক্ট নাকি, এটা নিয়ে যে পাবলিক পারসেপশন, জনমনের যে সন্দেহ, এবং গুম হওয়ার কোনো আলামত তার মধ্যে পাওয়া যায় না, যেটা ইলিয়াস আলী কিংবা আরমান কিংবা আজমির মধ্যে পাওয়া যায়, এটা শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আরো জোরালো হয়েছে। দেখেন, সালাউদ্দিন আহমেদের এক সময় কিন্তু সালাউদ্দিন আহমেদ প্রো ইসলামিস্ট ছিল। এর মানে প্রো ইসলামিস্ট বলতে বিএনপি নেতা তো ইসলামিস্ট হতে পারে না, তবে বিএনপিতে দুইটা ধারা ছিল, একটা হচ্ছে জামাত বিরোধী ধারা আর একটা হচ্ছে জামাত সহনশীল ধারা। বিএনপির একটা গ্রুপ ছিল যারা জামাতের সাথে জোটে কোনো আপত্তি ছিল না, যেমন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বা এই টিভির অনেকে ছিলেন, খন্দকার মাহবুব, যারা জামাতের সাথে জোট করতে অলওয়েজ কমফোর্ট ফিল করতেন। কিন্তু আর একটা গ্রুপ ছিল জামাতের সাথে জোট তারা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। এমনকি আজকের মির্জা আব্বাসরা কিন্তু জামাতের সাথে জোটের পক্ষে ছিলেন, এবং জামাতের সাথে জোটের পক্ষে যারা ছিলেন জোরালো ভাবে তারা অনেকেই আজকে দুনিয়াতে নেই। একটা গ্রুপ আছে এটা তারা মানতে পারেনি, মেজর হাফিজ কিন্তু তাদের মধ্যে একজন, আজকে তিনি স্পিকার। এখন জামাত সহনশীল ধারার একজন নেতা ছিলেন সালাউদ্দিন আহমেদ, কিন্তু সেই সালাউদ্দিন এখন উল্টো জামাত বিরোধী হয়ে গেছেন। সালাউদ্দিন আহমেদ একসময় ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু এখন তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন খেয়ে না খেয়ে, দিন রাত পরিশ্রম করে। কেন সালাউদ্দিন আহমেদকে আসলেই গুম হয়েছিলেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কারণ গুম হয়েছিলেন ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তাদের কি অবস্থা, তারা সারা জীবনে পুরোপুরি সুস্থ হয় কিনা সন্দেহ আছে গুম থেকে ফিরে এসে। ইলিয়াস আলী তো আর ফিরে আসবেন না। আর সালাউদ্দিন আহমেদ হৃষ্টপুষ্ট এসেছেন, ব্রেন বেড়েছে, সবকিছু উন্নত হয়েছে। এটা কেমন গুম ভাই? এটা যদি গুম হয় তাহলে এই গুম তো সবাই চায়। এত সুন্দর জীবন হঠাৎ করে এসে, মানে 5 স্টার লাইফ জীবনযাত্রা, কেউ যদি গুম হয়ে 5 স্টার স্টাইলের লাইফ লিড করতে পারে, ওই গুম তো সবাই হতে চাইবে। এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। সালাউদ্দিন আহমেদ গুম হয়েছে দাবি করছেন, দেশে এসেছেন, কিন্তু কোনো মামলাও করেননি ইউনূসের আমলে। একটা পর্যায়ে ইলিয়াস পিনাকিদের গালাগালিতে একটা মামলা করেছেন, কিন্তু ওর খোঁজ খবর আর সালাউদ্দিন আহমেদ নেন নাই। তার কোনো অভিযোগ নেই, এটা নিয়ে তিনি কোনো গল্প বলেন না। দেখেন, এই যে এটিএম আজহারুল ইসলাম সুযোগ পেলেই তার কারা জীবনের স্মৃতিচারণ করেন, যে আমি তো ফাঁসির দড়িতে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। ব্যারিস্টার আরমান, আব্দুল্লাহ আমান আজমি, মানে তাদেরকে দেখলেই ওই গুম জীবনের কথা ভেসে ওঠে, এবং তারা সুযোগ পেলে মাইক হাতে পেলেই ওইটা স্মৃতিচারণ করেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ গুম বিষয়ে কোনো কথাই বলেন না। মানে তার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এ বিষয়ে তার কোনো হিজ ইনডিফারেন্ট, উদাসীন। এবং এখানে আরেকটা বিষয়, শেখ হাসিনা কেন হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন, এই গোপন রহস্যগুলো কেন ফাঁস করে দিচ্ছেন, এর কারণ হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে। আওয়ামী লীগের নেতাদের কাছে ভোট চেয়ে ক্ষমতায় এসেছে, জামাত ঠেকিয়েছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, এবং আওয়ামী লীগের অফিস যারা খুলতে চায় তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করে। আমি বলেছিলাম না যে আওয়ামী লীগ অচিরেই বলবে যে উই ফিল চিটেড। হ্যাঁ, অলরেডি শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ চিট ফিল করছে যে বিএনপি তাদের সাথে চিট করেছে। দেখেছেন, এখন বেঈমান বিশ্বাসঘাতক এগুলো বলছে। যে মানুষ হয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত বড় গণতন্ত্রী ছিল, উদারপন্থী ছিল, বিরোধী দল থাকতে, মানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, কত মিষ্টি মিষ্টি কথা বলতো, কত বড় গণতন্ত্রী ছিল। সেই মির্জা ফখরুল স্থানীয় সরকার হয়ে এখন প্রত্যেকটা উপজেলায়, জেলায়, পৌরসভায় দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে, এবং বলতেছে যে সরকার নাকি এখন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত না। দেখেন এইবার অবস্থাটা কি। হ্যাঁ, ওই নির্বাচন, স্থানীয় নির্বাচন নির্বাচন যদি সুষ্ঠু এবং চুরিদারি না করতে পারে তাহলে দেখবেন রেজাল্টটা। সেই ভয়ে তারা দিছে যে প্রশাসক দিয়ে যদি 2 বছর চালায় ফেলানো যায়, 2 বছরে ভালো 2টা বাজেটের টাকা লুটপাট করা যাবে। মির্জা ফখরুল ভালো, এই ভালো তো জাতির দরকার নাই। মির্জা ফখরুল সাহেবের চেহারা তো সবাই এখন জান না। কানাডায় খোঁজ দেন না, তার মেয়ের অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে গত 16 বছরে। না, মেয়ে তো অস্ট্রেলিয়া, কে ভালো কে সব, সরি অস্ট্রেলিয়া, কে ভালো কে সব জান, তার মেয়ের অ্যাকাউন্টে খোঁজ দেন, মেয়ের জামাইয়ের অ্যাকাউন্টে খোঁজ দেন। আমরা কি খোঁজ দিয়েছি? কেউ নিতে পারি না। বাট মানুষ কিন্তু সবই জানে, বুঝে।
এরা জনগণকে বোকা মনে করে কেউ কিছু বুঝে না। কাক, এরা কাউয়া চালাক। ওই কাক যেমন বালিতে মাথা লুকায় মনে করে যে আর কেউ তারে দেখে না, ও নিজে বুঝে না সে কাউরে দেখতেছে না, সবাই তারে দেখতেছে। এই দেশের চোর বাটপার লোটেরা গুলা মনে করে, চান্দাবাজ গুলা মনে করে যে ভারতের দালালগুলা মনে করে তাদেরকে কেউ দেখে না, তার মানুষ মনে বোকা, বুঝে না। এভাবে কতদিন চলবে? এভাবে চলবে না। আর জুলাই চলমান, জুলাই চলছে, জুলাই চলবে। জুলাই যোদ্ধারা আপামর সাধারণ আবার জেগে উঠবে, আবার জেগে উঠবে। এভাবে চলতে দেওয়া হবে না। জি, ধন্যবাদ। বলেন তারপর। কিন্তু মানে আমার একটা জিনিস খুব মানে বোঝার দরকার, সেটা হচ্ছে যে তারেক রহমান তো নিজে তার ফেসবুকে বলেছেন যে আমি একটা কারণে দেশে আসতে পারতেছি না, যেটা আমি বলতে পারবো না। তিনি কিন্তু ফেসবুকে বলেছিলেন। এখন হ্যাঁ। আপনার বক্তব্যে বুঝলাম যে তারেক রহমান ভারতের কথা অনুযায়ী চলতেছে, কিন্তু তারেক রহমানটা কেন বোঝে না যে যেই জুলাই না হলে আমি থাকতাম লন্ডনে, সালাউদ্দিন থাকতো শিলংয়ে, তারপর নেতাকর্মী থাকতো কেউ ধান খেতে, কেউ গাছের উপরে, কেউ জেলে, কেউ বা গুম হইতো। এখন এই জুলাই যোদ্ধারা আমাদের ক্ষমতায় আনলো, তাহলে এখন কেন আমি ভারতের কথা চলি? ভারত তো মূলত আসলে বিএনপি কে সমর্থন করতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, মানে মানে মন্দের ভালো হিসাবে। কিন্তু আওয়ামী লীগ চলে এলে তো ভারত আবার বিএনপি কে সরিয়ে দিবে, এবং বিএনপি এগুলো করলে কিন্তু বিএনপির পক্ষে আর কেউ দাঁড়াবে না, মানে বিরোধী দলে গেলে। এটা বিএনপি বোঝে না কেন? বিএনপির পক্ষে দাঁড়াবে না মানে বিএনপির কর্মীরাই তো দাঁড়াবে না। দেখেন না, এখনই দাঁড়াবে না। আমি বলছি তো, এখনই দাঁড়াবে না। তার বোঝা উচিত ছিল, আপনি লন্ডনে বসে ভারতের সাথে কেন টক করতে গেলেন? আপনার নিজের দলের উপর আস্থা নাই, আপনার দেশবাসীর উপর আস্থা নাই। যে দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে বিএনপি গঠিত হয়েছে, ম্যাডাম খালেদা জিয়া যে বিএনপি পরিচালনা করেছেন, আপসহীন নেত্রী, আই স্যালুট দিস লেডি, আই স্যালুট দিস লেডি। ওনার জীবনটা দিয়ে গেছেন। এবং তারেক রহমান সাহেবের এটা বোঝা উচিত ছিল। তার বাবাকে হত্যা করেছে এই আওয়ামী লীগ আর ভারত। এই ভারত এবং আওয়ামী লীগ মিলে তার মাকে হত্যা করেছে, স্লো পয়জনিং দিয়ে 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 তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটা তারেক রহমান সাহেব জানেন না? বুঝেন না কেন? ওনার তো বোঝা উচিত। সাফার করেননি ওনারা? এবং তাদের ভুলের কারণে পুরো জাতি, 16 কোটি মানুষ খেসারত দিয়েছে। তার মায়ের নামে তো মিথ্যা মামলা ছিল, 2 কোটি টাকার মামলা। তাহলে এটা জানেন না উনি? তাহলে যেই মানে ভারত হাসিনা তার বাবাকে খাইলো, তার মাকে খাইলো, তার কি এই বুদ্ধিটা আসা উচিত ছিল না? উনি ওখানে দাস্তখত দিতে গেলেন কেন? কেন দাস্তখত দিতে গেলেন? কি দরকার ছিল? উনি ভারতের সাথে লেনদেন যদি ওনার হয়েই থাকে তো বলতে পারতো, ঠিক আছে আমি যাই, দেশে যাই, নির্বাচন করি, আমরা ক্ষমতায় আসলে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবো। এইভাবে উনি টাইম বাই করতে পারতেন, ডিলে ট্যাকটিক্স ফলো করতে পারতেন। তারপরে নির্বাচনের পরে তাহলে উনি তো আগেই হাত পা বেঁধে দিয়ে আসছেন নিজের। বেঁধে দিয়ে আসলে সেই ক্ষেত্রে ওই গতি, ওনার তো গতি নাই। উনি আছেন এখন মাইন্ড কার চিপায়। সোজা কথা বললে যে উনি মাইন্ড কার চিপায় আছেন, উনি বড় কঠিন অবস্থায় আছেন। ওনাকে উদ্ধার করবে কে? ও নিজেই তো করছে। তারপর আবার এসে চোর বাটপার, লুটেরা, চান্দাবাজ, অশিক্ষিত মূর্খ গুলারে বিভিন্ন জায়গায় পদায়ন করছে। আর মির্জা ফখরুল, ও তো আরেক দালাল, ভারতের দালাল, বামপন্থী। এ তো 16 বছর মাসোয়ারা নিছে। হাসিনার বাসায় গিয়ে কালো কাচের গাড়িওয়ালা গাড়ি নিয়ে গিয়ে প্রতিনিয়ত 10-12 জন ছিল যারা মাসোয়ারা নিত হাসিনার কাছ থেকে, ক্যাশ মাসোয়ারা নিত। এটা তো সবাই জানে, পাবলিক জানে না। শুধু ভোদাই দলের যে মূর্খ কর্মীগুলো আছে ওরা জানে না। ওরা মনে কি পীর সাহেবের মতো মানে। বাট এই নেতাগুলা তো তাই করেছে। খালেদা জিয়া নিজে ডাক দিয়েছেন শাপলা হত্যার সময়, নামতে বলেছে। মির্জা আব্বাস, খালাম, গং, এরা কেউ একটা কুত্তাও নামে নাই। আমি মাঠে ছিলাম, আমি মাঠে ছিলাম 5ই মে 13 সালে। আমি সকালবেলাও মাঠে ছিলাম, আমি দেখেছি। আবার পরের দিন সকালে আমি গেছি, রাস্তা সাফ, মতিঝিল একদম সাফ পরিষ্কার। সেই দিন রাত্রে যদি বিএনপি ম্যাডাম খালেদা জিয়া যখন বললেন, সেদিন রাত্রে যদি 10,000 লোক নামাইতো, তাইলে তো এই মাসাকারটা করতে পারে না। চারদিক থেকে যদি 10,000 লোকের 2-3টা মিছিল নিয়ে আসতো, তাইলে তো এই মাসাকারটা করতে পারে না। তারা ম্যাডামের কথা শুনেন নাই, ম্যাডামের কথা শুনেন নাই। তো অনেক কথা আছে, তো এগুলাতে এত কিছু সাধারণ মানুষ জানেও না, বুঝেও না, জানে না, ডালকে রাখছে। নেতারা বিক্রি হয়ে গেছে, একটা বার কোনো আন্দোলন নামে না। গান পয়েন্টে হয় টাকা খাইছে, টাকা খাওয়ার পরে বলছে নামবি তো শেষ। টাকা খাইনি কেন? তার হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, সব ট্র্যাপ দিয়েই তো এবং হাসিনা মিলে এই নেতাগুলারে সব কবজা করে নিছে।
তো মীর জাফর তো এগুলা মীর জাফর বেঈমান বিশ্বাসঘাতক বিএনপি নেতাগুলো, সিনিয়র নেতাগুলো। তারেক রহমানের উচিত মিড লেভেল থেকে শিক্ষিত নেতাদেরকে তুলে আনা, যারা ত্যাগী কর্মী, আর বুড়া খাটাসগুলাকে আস্তে আস্তে বিদায় দেওয়া, যদি উনি 5 বছর চালাইতে চান। আর যদি এইভাবেই চলতে চান, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়, না এখানে ট্রেন কোথায় গিয়ে থামে। একজন বলেছেন, জি হাসান নামে একজন অতিথি বলেছেন যে শেখ হাসিনা যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে 5 বছর সময় নিছিল, তারেক রহমান সরকার এটা 14 দিনে করে ফেলাইছে বিভিন্ন জায়গায় জায়গায়, মানে আর কোনটা বাকি রাখে না, একদম সব জায়গায় সর্বক্ষেত্রে, একদম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনটা বাকি রাখে নেই। আমার একটা অবাক লাগে যে আপনি দেখেন 2-4টা বাকিও থাকে, আগামী 1 মাসের মধ্যে ওগুলা কমপ্লিট হয়ে যাবে। এই ডক্টর ইউনূসের আমলে কিন্তু প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডক্টর ইউনূস ভালো করুক খারাপ করুক, এই প্রেস সেক্রেটারি কিন্তু আইসা 101টা যুক্তি হাজির করতো যে এটা ইউনূস ঠিক কাজই করছে। এখন তারেক রহমানের প্রেস সেক্রেটারি কই, তাকে আমরা দেখি না কেন? আমরা তাকে প্রশ্ন করতে চাই যে কোন ক্রাইটেরিয়ায় গভর্নর নিয়োগ হলো, কোন ক্রাইটেরিয়ায় ঢাকা ভার্সিটির ভিসি নিয়োগ হলো, আমরা তো জানতে চাই তার প্রেস সেক্রেটারি কই, সে কেন লুকিয়ে থাকে? তার প্রেস সেক্রেটারি হয়তো মূর্খ কোনো একটাকে রাখছে আশেপাশে, ওর তো প্রেসকে ফেস করবে না, তারা তো মিডিয়াকে ফেস করবে না, করতে চাইবে না, করতে চাইবে না। ফেস করার যোগ্যতা আছে, ফেস যে করবে সততা আছে। অসৎভাবে কাজ করছে, অবৈধভাবে দখল করছে, অবৈধভাবে নিয়োগ দিছে, অযোগ্য লোককে নিয়োগ দিছে, কি দিয়ে ফেস করবে বলেন? কি দিয়ে ফেস করবে? মুখে মুখে শুধু গণতন্ত্র বলবে। মানুষ তো সেই জিনিস এখন বুঝে যে জনগণ আর গণতন্ত্র ফেনা তুলবে, এই সমস্ত ফেনা পাবলিক এখন খায় না, মানুষ বুঝে। দেখা যাক না কি হয়, ওদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা আল্লাহই ভালো জানে, আর মানুষ দেখবে সময়ে। এইভাবে রাষ্ট্র চালাতে পারবে না। লাস্ট একটা প্রশ্ন আপনাকে করি, এটা শেষ প্রশ্ন, যে মন্ত্রিসভাটা আসলে গঠন হলো কিভাবে? আপনি দেখেন খলিলুর রহমানকে মন্ত্রী বানানো হলো, আবার ওই যে অ্যানি হচ্ছে সিনিয়র, তাকে বানানো পানি সম্পদ মন্ত্রী, রবি হচ্ছে জুনিয়র, ওই যে সমঝোতা না চাঁদা, তাকে বানানো হলো সড়ক সেতু রেল মন্ত্রী, আবার হাফিজ সাহেবকে মুক্তিযোদ্ধা মন্ত্রীর পরে আবার বানানো হলো স্পিকার, ডেপুটি স্পিকারও সেম অবস্থা, ভূমি মন্ত্রীর পরে আবার ডেপুটি স্পিকার, মানে একটা হজবরল অবস্থা। আসলে এই মন্ত্রিসভার বুদ্ধিগুলো কোথা থেকে পায় তারেক রহমান? আচ্ছা, আপনার যদি নিজের বুদ্ধি না থাকে, লেখাপড়া একটু কমতি থাকে, ভালো কথা। আপনি তো একটা বোদ্ধা লোকদের, দেশপ্রেমিক সিনিয়র সৎ কারো কাছ থেকে বুদ্ধিটা নেবেন, সেটা তো নেয় না। তার লক্ষণ তো আমরা মন্ত্রিসভা যেভাবে সাজাইলো, এটা তো দৃশ্যমান দেখা যাচ্ছে। আপনি শিরাও সালাউদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন কেন? ভারতের কথায়, অবশ্যই ভারতের কথায়, অথচ উনি এখন আইনমন্ত্রী রোল প্লে করতেছে। হ্যাঁ, সে আইনমন্ত্রী রোল প্লে করতেছে। আইনমন্ত্রী খবর কি? আইনমন্ত্রী তো বলে না সংবিধান, সে আসুক না সামনে, সে আসছে না কেন? সেও তো আরেক ধান্দাবাজ। এই জামিন দিয়ে 18 মাসে জামিন দিয়ে 1000 কোটি টাকা কামাইছে, মানুষ তো বলে। কারণ আপনি আমাকে বলবেন এভিডেন্স দেন, আরে ভাই এভিডেন্স দিতে হয় না, এটা এমনি বোঝা যায়। মানুষের পারসেপশন কখনোই রং হয় না, পিপলস পারসেপশন কখনোই রং হয় না। মানুষ তো বুঝে, মানুষ তো বলাবলি করছে, কিন্তু 1000 কোটি টাকা বানাইছে সে এই জামিন দিয়ে, সে আর আসিফ নজরুল। এটা তো মানুষ বলছে, সব জায়গায় বলছে। এদের কানে ঢুকে না তো, এগুলা ঢুকবে না। যেদিন চলার বাড়ি পড়বে পিঠের ওপরে, সেদিন বুঝবে।